রাজনীতিতে এখন যা ঘটছে তা কেবল অদ্ভুত বা অভূতপূর্ব নয়, বরং সাধারণ মানুষের কল্পনারও একেবারে বাইরে। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, দেশের রাষ্ট্রক্ষমতায় এখন অধিষ্ঠিত রয়েছে দুর্দণ্ড প্রতাপশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। অথচ অবাক করা বিষয় হল, বঙ্গভবনের রাষ্ট্রের ১ নম্বর চেয়ারটিতে অর্থাৎ রাষ্ট্রপতির আসনে এখনও বহালতবিয়তে বসে আছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার একনিষ্ঠ কদমকুচি এবং আওয়ামী লীগের অত্যন্ত বিশ্বস্ত হিসেবে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এই চুপ্পু সাহেবের অবদান কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কম নয়। বিশেষ করে বিএনপির জন্য তার অতীত ইতিহাস বেশ তিক্ত। তিনি সেই ব্যক্তি যার নেপথ্য ভূমিকা ছিল বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠানোর পেছনে, যার মুখে সবসময় উচ্চারিত হতো তারেক রহমান আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে জঘন্য সব বদনাম এবং অপবাদ। অথচ নিয়তির কি নির্মম পরিহাস, আজ সেই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে কিনা জাতীয় সংসদে দেখে পরম শ্রদ্ধায় দাঁড়িয়ে যাচ্ছেন খোদ বিএনপির হেভিওয়েট সংসদ সদস্যরা। রাজনীতি যে কত দ্রুত রং বদলাতে পারে, এটি তারই একটি জ্বলন্ত প্রমাণ। সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্যটি দেখা গেল এবারের পবিত্র ঈদের জামাতে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার চোখ যেন কপালে ওঠার জোগাড়। চুপ্পু সাহেব যখন ঈদের নামাজ পড়ছেন চেয়ারে বসে, আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মাটিতে বসে নামাজ আদায় করছেন, তখন কেবল এই দৃশ্যটিই মানুষকে অবাক করেনি। নামাজ শেষে যা ঘটল তা যেন সব হিসাব নিকাশ পাল্টে দিল। সংসদে শুধু দাঁড়িয়ে সম্মান জানানোই নয়, তারেক রহমান অত্যন্ত হাসিমুখে এবং অবলীলায় শাহাবুদ্দিন চুপ্পুকে বুকে জড়িয়ে ধরছেন, কুশল বিনিময় করছেন। এই অভাবনীয় মধুর দৃশ্য রাজনীতিতে এক অসাধারণ এবং রহস্যময় রসায়নের জন্ম দিয়েছে। আপাতদৃষ্টিতে বিএনপির এই হঠাৎ উথলে ওঠা চুপ্পু প্রেম নিয়ে রাজনৈতিক মহলে চায়ের কাপে ঝড় উঠেছে। নানা অ্যাঙ্গেল থেকে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিএনপির শীর্ষ নেতারা অবশ্য মিডিয়ার সামনে বা মাইকের সামনে দাঁড়িয়ে অত্যন্ত সুশীল ভাষায় এটিকে একটি নিতান্তই সাংবিধানিক ধারাবাহিকতার বিষয় এবং শিষ্টাচার বলে চালিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু সচেতন দর্শক এবং যারা রাজনীতির অন্দরমহলের খবর রাখেন, তারা খুব ভালো করেই জানেন রাজনীতির ভেতরে সবসময় আরেকটি অদৃশ্য রাজনীতি লুকিয়ে থাকে। সেই অদৃশ্য রাজনীতির হিসাব মেলালে দেখা যায় এই বাহ্যিক শিষ্টাচারের পেছনে লুকিয়ে আছে এক সুগভীর এবং সুদূরপ্রসারী রাজনৈতিক ষড়যন্ত্র। এটি মূলত আগামী দিনের ক্ষমতার মসনদ চিরস্থায়ী করার জন্য বিএনপির এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান বা ভবিষ্যতের নিখুঁত নীল নকশা। আসুন আমরা সেই নকশাটা একটু গভীরভাবে এবং গাণিতিক হিসাবের মাধ্যমে খেয়াল করি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির মেয়াদ হয় সাধারণত 5 বছর। আপনাদের অবগতির জন্য একটু তথ্যটি সংশোধন করে বলতে চাই, শাহাবুদ্দিন চুপ্পু মূলত 2023 সালের 13ই ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সেই সাংবিধানিক হিসাব অনুযায়ী তার মেয়াদ শেষ হবে আগামী 2028 সালের 13ই ফেব্রুয়ারি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, 2028 সালে যখন চুপ্পু সাহেবের মেয়াদ শেষ হবে, তখন বর্তমান এই বিএনপি সরকারের মেয়াদ কত বছর হবে? উত্তর হচ্ছে মাত্র 2 বছর। এরপর যখন নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার সময় আসবে, ঠিক তখন বিএনপি অত্যন্ত সুকৌশলে তাদের একদম নিজস্ব কট্টর দলীয় এবং শতভাগ অনুগত কাউকে আগামী 5 বছরের জন্য রাষ্ট্রপতির চেয়ারে বসাবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের পরও অন্তত 2 বছর ক্ষমতায় বহাল থাকবেন বিএনপির নিজস্ব সেই দলীয় রাষ্ট্রপতি। আসল রাজনৈতিক খেলাটা মূলত এখানেই লুকিয়ে আছে। কিছুদিন আগে লন্ডনে যে গোপন বৈঠক হয়েছিল, সেই লন্ডন বৈঠকের ভেতরের খবর অনুযায়ী দেশের অনেক সচেতন মানুষই ভেবেছিলেন এবং প্রবল প্রত্যাশা করেছিলেন যে এই সংকটময় মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়তো শেষ পর্যন্ত এই দেশের রাষ্ট্রপতি বানাবে বিএনপি। ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং দলমতের ঊর্ধ্বে থাকা মানুষকে রাষ্ট্রপতি করা হলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হতো বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই বহুল প্রত্যাশিত ঘটনাটি আর ঘটল না। কেন ঘটল না, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই বিএনপির আসল রূপটি বেরিয়ে আসে। কারণ বিএনপি অত্যন্ত চতুরতার সাথে বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে তার মেয়াদ পূর্ণ করার সুযোগ দিচ্ছে, শুধুমাত্র এই কারণে যাতে সঠিক সময়ে তারা নিজেদের তুরুপের তাসটি ব্যবহার করতে পারে এবং রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করতে পারে। এখন একটু সামনের দিকে তাকান এবং আগামী জাতীয় নির্বাচনের চিত্রটি কল্পনা করুন। সেই আগামী নির্বাচন বিএনপির জন্য ঠিক কেমন হবে এবং তারা কী কৌশল অবলম্বন করবে? এরই মধ্যে বর্তমান বিএনপি সরকারের সার্বিক পারফরম্যান্স দেশের সাধারণ মানুষ খুব ভালোভাবেই আঁচ করতে পেরেছে।
তারা জুলাই বিপ্লবের শর্ত মানছে না, গণভোটের দাবি মানছে না। প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া জামায়াতে ইসলামীও তাদের নির্বাচনকালীন ইস্যু এবং বিএনপির চতুরতা খুব নিখুঁতভাবে বুঝে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী নির্বাচনেও বিএনপি সেই পুরনো কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পথেই হাঁটবে। সেটা এখন এক প্রকার অনুমেয় হয়ে দাঁড়িয়েছে। আর যখন নির্বাচনের পর সেই নির্লজ্জ কারচুপির ফলাফল দেশের সাধারণ মানুষ এবং বিরোধী দলগুলো মানতে চাইবে না, রাজপথে তীব্র আন্দোলন শুরু হবে, ঠিক সেই চরম ক্রান্তিলগ্নে বিএনপি তাদের নিজেদের সেই অনুগত এবং দলীয় রাষ্ট্রপতিকে দিয়ে শেষ খেলাটি খেলবে। অর্থাৎ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেদের নির্বাচনী জালিয়াতিকে বৈধতা দেওয়ার জন্যই আজকের এই ছাড়, আজকের এই আপোষ। আর ঠিক এই কারণেই জয়নুল আবেদিন ফারুকের মতো নেতারা খুব কনফিডেন্টলি এবং স্পষ্টভাবে বলছেন যে তারেক রহমান 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এটি ঠিক পতিত স্বৈরাচার শেখ হাসিনা যেমন বলতেন, আমি না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে, বা আওয়ামী লীগ অন্তত 20 বছর ক্ষমতায় থাকবে, তার অবিকল প্রতিধ্বনি। এই পুরো রাজনৈতিক সমীকরণের সবচেয়ে ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর দিকটি কিন্তু এখনও বাকি রয়ে গেছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ হয়তো আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন বা এর খবর পেয়েছেন। সেই অডিও ক্লিপে খোদ পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে এক গভীর গোপন সমঝোতা করে মূলত এই নির্বাচনে জামায়াতে ইসলামীকে হারিয়েছে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারেক রহমানের দল। শেখ হাসিনা সেখানে স্পষ্টই বলেছেন, বিএনপির অবশ্য অনেক প্রার্থী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে হাত পা ধরেছে, ধরনা দিয়েছে শুধুমাত্র জামাত ঠেকানোর জন্য। এই অডিও ক্লিপটি ফাঁস হবার পর দেশের রাজনৈতিক অঙ্গনে যে তীব্র ভূমিকম্প শুরু হয়েছে তার বাস্তব প্রমাণও কিন্তু আমরা আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি। একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন, দেশ জুড়ে ঠিক সেই গোপন সমঝোতার ভিত্তিতেই যেন একের পর এক জেল থেকে অত্যন্ত রহস্যজনকভাবে জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাবশালী সব মন্ত্রী আর এমপিরা। আব্দুর রহমান বদির মতো কুখ্যাত ইয়াবা সম্রাটরাও খুব সহজেই ছাড়া পেয়েছেন। বিএনপি সরকারেরই 1 মাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। অথচ 5ই আগস্টের পর যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ বা কঠোর বিচারের আওতায় আনার কথা ছিল, সেই দলের শীর্ষ নেতারা কিভাবে এত সহজে পার পেয়ে যাচ্ছেন তা নিয়ে জনমনে চরম ক্ষোভ এবং সংশয় তৈরি হয়েছে। আর এই সংশয় এবং হতাশার আগুন আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে এবারের ঈদের দিনের একটি অত্যন্ত বিতর্কিত এবং দুর্ভাগ্যজনক ঘটনা। ঈদের দিন যখন পুরো জাতির প্রত্যাশা ছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তত জুলাই আগস্টের সেই বীর যোদ্ধা এবং আহতদের ফোন করে তাদের খোঁজ খবর নেবেন, শহীদদের পরিবারের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেবেন, তাদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানাবেন, কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো। তখন তিনি ফোন করে খোঁজ নিলেন তথাকথিত সাংবাদিক আনিস আলমগীরকে, যিনি জুলাইয়ের ছাত্র জনতার ন্যায্য আন্দোলনের সম্পূর্ণ বিপক্ষে ছিলেন। শুধু তাই নয়, তিনি বিএনপিয়েরও বিপক্ষে ছিলেন, এমনকি জামায়াতে ইসলামীয়েরও কট্টর সমালোচক ছিলেন। এই সেই আনিস আলমগীর যার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে যে জুলাইয়ে যোদ্ধায় শহীদ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের দিনে তিনি নেহারি খেয়ে উল্লাস প্রকাশ করেছিলেন। একজন শহীদের পবিত্র রক্তের সাথে এর চেয়ে বড় উপহাস আর নির্লজ্জতা আর কি হতে পারে? দেশের কোটি কোটি মানুষের আবেগ এবং জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে এমন একজন বিতর্কিত এবং গণশত্রু হিসেবে পরিচিত ব্যক্তিকে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে ঈদের শুভেচ্ছা জানানোটা কি শুধুই একটি সাধারণ ভুল, নাকি এর পেছনে রয়েছে পতিত স্বৈরাচারের দোসরদের সাথে সেই গোপন সমঝোতারই কোনো নগ্ন বহিঃপ্রকাশ? এই প্রশ্ন আজ প্রতিটি সচেতন নাগরিকের মনে ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা আজ গভীর উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করছেন যে রাজনীতির এই নোংরা হিসাব নিকাশ এবং ক্ষমতার অন্ধ লোভ যেদিকে এগোচ্ছে, তাতে হয়তো আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ এক অভাবনীয় এবং অবিশ্বাস্য দৃশ্য দেখতে পাবে। হয়তো দেখা যাবে শুধু জামায়াতে ইসলামীকে ঠেকাতে এবং নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার হীন উদ্দেশ্যে চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি এবং আওয়ামী লীগ তলে তলে এক হয়ে এক অঘোষিত মহাজোট তৈরি করে ফেলেছে। কারণ ক্ষমতার রাজনীতিতে যেহেতু চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই, সবাই ক্ষমতার মোহে অন্ধ, তাই এই আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের প্রেক্ষাপটে। আর ঠিক এই সংকটময় এবং বিপজ্জনক জায়গাতেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই চরম বৈরী এবং চতুর্মুখী ষড়যন্ত্রের রাজনীতিতে টিকে থাকতে হলে জামাতকে এখন তাদের আগামী দিনের সমস্ত রাজনৈতিক প্ল্যান বা রূপরেখা এই ভয়ঙ্কর সমীকরণগুলো মাথায় রেখেই অতি সতর্কতার সাথে সাজাতে হবে।
আবেগ নির্ভর রাজনীতি বা অতীতের হিসাব বাদ দিয়ে অত্যন্ত প্রজ্ঞার সাথে তাদের পুরো রাজনৈতিক কৌশল এবং সাংগঠনিক কাঠামোকে নতুন করে ঢেলে সাজানোর কোনো বিকল্প আজ তাদের সামনে খোলা নেই। কারণ তারা যদি এখন সামান্যতম ভুলও করে, তাহলে এই আপোষকামী এবং ষড়যন্ত্রের রাজনীতি তাদের অস্তিত্বকেই হয়তো স্থায়ীভাবে হুমকির মুখে ফেলে দেবে। আবার যদি কোনো কারণে আওয়ামী লীগ দেশে ফিরে আসার সুযোগ পায় এবং বিএনপির উপর ভর করে তারা পুনরায় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তাহলে অতীতের মতো জামাতকে নিঃশেষ করতে তারা এবার একদমই ভুলবে না, বরং আগের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। নতুন বাংলাদেশের এই জটিল এবং শ্বাসরুদ্ধকর রাজনৈতিক দাবার খেলায় শেষ পর্যন্ত কারা বিজয়ী হয় এবং দেশের সাধারণ মানুষ দীর্ঘ সংগ্রামের পর তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পায় কিনা, সেটাই এখন দেখার বিষয়। আজকের এই গভীর এবং চাঞ্চল্যকর রাজনৈতিক বিশ্লেষণটি এখানেই শেষ করছি। সত্যের পক্ষে আমাদের এই নিরলস অনুসন্ধান অব্যাহত থাকবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আজকের এই পুরো রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। আপনারা যারা ফেসবুকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই পেজের ফলো বাটনটি চেপে রাখুন।